নমস্কার বন্ধুরা, গল্পকুটিরের আরও একটি নতুন গল্পের এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে আছি আমি তোমাদের কেডি। গল্পকুটিরের আজকের এই গল্পটি শোনার আগে যেসব বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন গল্পের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অন্যতম শ্রেষ্ঠ গল্প অনুরাধা। আজকের গল্পটি পাঠে তোমাদের সেই চিরপরিচিত কণ্ঠে কৃষ্ণা। কন্যার বিবাহযোগ্য বয়সের সম্বন্ধে যত মিথ্যা চালানো যায় চালাইয়াও সীমানা ডিঙাইয়াছে, বিবাহের আশাও শেষ হইয়াছে। ওমা, সে কি কথা! হইতে আরম্ভ করিয়া চোখ টিপিয়া কন্যার ছেলে মেয়ের সংখ্যা জিজ্ঞাসা করিয়াও এখন আর কেউ রস পায় না। সমাজে এ রসিকতাও বাহুল্য হইয়াছে। এমনই দশা অনুরাধার। অথচ ঘটনা সে যুগের নয়, নিতান্তই আধুনিক কালের। এমন দিনেও যে কেবলমাত্র গণপণ, ঠিকুজি কোষ্ঠী ও কুলশীলের যাচাই বাছাই করিতে এমনটা ঘটিল। অনুরাধার বয়স 23 পার হইয়া গেল, বর জুটিল না। এ কথা সহজে বিশ্বাস হয় না, তবু ঘটনা সত্যি। সকালে এই গল্পই চলিতেছিল আজ জমিদারের কাছারিতে। নতুন জমিদারের নাম হরিহর ঘোষাল, কলকাতাবাসী। তার ছোট ছেলে বিজয় আসিয়াছে গ্রামে। বিজয় মুখে চুরুটটা নামাইয়া রাখিয়া জিজ্ঞাসা করিল, কি বললে? গগন চাটুর্যের বোন? বাড়ি ছাড়বে না? যে লোকটা খবর আনিয়াছিল সে কহিল, বললে যা বলার ছোটবাবু এলেই তাকেই বলবো। বিজয় ক্রুদ্ধ হইয়া কহিল, তার বলবার কি আছে? এর মানে তাদের বের করে দিতে আমাকে যেতে হবে নিজে, লোক দিয়ে হবে না? লোকটা চুপ করিয়া রইল। বিজয় আবারও কহিল, বলবার তার কিছুই নেই বিনোদ, কিছুই আমি শুনবো না। তবু তারই জন্যে আমাকেই যেতে হবে তার কাছে? তিনি নিজে এসে দুঃখ জানাতে পারবেন না? বিনোদ কহিল, আমি তাও বলেছিলাম। অনুরাধা বললে আমিও ভদ্র গৃহস্থ ঘরের মেয়ে বিনোদদা, বাড়ি ছেড়ে যদি বার হতেই হয় তাকে জানিয়ে একেবারেই বের হয়ে যাব, বারবার বাইরে আসতে পারবো না। কি নাম বললে? হে, অনুরাধা? নামের তো দেখি ভারী চটক, তাই বুঝি এখনো অহংকার ঘুচল না? আগে না, বিনোদ গ্রামের লোক, অনুরাধাদের দুর্দশার ইতিহাস সেই বলিতেছিল। কিন্তু অনতিপূর্ব ইতিহাসেরও একটা অতি পূর্ব ইতিহাস থাকে, সেইটা বলি। এই গ্রামখানির নাম গণেশপুর। একদিন ইহা অনুরাধাদেরই ছিল। বছর 5 হইল হাত বদল হইয়াছে। সম্পত্তির মুনাফা 1000-2 বেশি নয়, কিন্তু অনুরাধার পিতা অমর চাটুর্যের চালচলন ছিল 20,000 মতো। অতএব ঋণের দায়ে ভদ্রাসন পর্যন্ত গেল ডিক্রি হইয়া। ডিক্রি হইল, কিন্তু জারি হইল না। তিনি মরিলেনও ঘটা করিয়া, শ্রাদ্ধ শান্তিও নির্বাহিত হইল ঘটা করিয়া। পিতার মৃত্যুতে পুত্র গগন পাইল এক জরাজীর্ণ ডিক্রি করা পৈতৃক বাস্তুভিটা। আকণ্ঠ ঋণ, ভারগ্রস্ত গ্রাম্য সম্পত্তি, গোটা কয়েক গরু ছাগল কুকুর বিড়াল, আর ঘাড়ে পড়িল পিতার দ্বিতীয় পক্ষের আইবুড়ো কন্যা অনুরাধা। এইবার পাত্র জুটিল গ্রামেরই এক ভদ্র ব্যক্তি। গোটা 5-6 ছেলে মেয়ে ও নাতিপুতি রাখিয়া বছর 2 হইল তাহার স্ত্রী মরিয়াছে। সে বিবাহ করিতে চায়। অনুরাধা বলিল, দাদা, কপালে রাজপুত্র তো জুটল না, তুমি এইখানেই আমার বিয়ে দাও। লোকটার টাকা করিয়াছে, তবু দুটো খেতে পড়তে পাবো। গগন আশ্চর্য হইয়া কহিল, সে কি কথা? ত্রিলোচন গাঙ্গুলির পয়সা আছে মানি, কিন্তু ওর ঠাকুর দাদা কুল ভেঙে সতীপুরের চক্রবর্তীদের ঘরে বিয়ে করেছিল জানিস? ওদের আছে কি? বোন বলিল, আর কিছু না থাক, টাকা আছে। কুল নিয়ে উপোস করার চেয়ে দুমুঠো ডাল ভাত পাওয়া ভালো দাদা। গগন মাথা নাড়িল, বলিল, সে হয় না, হবার নয়। কেন নয় বলো তো? বাবা ওসব মানতেন, কিন্তু তোমার তো কোনো বালাই নেই। এখানে বলা আবশ্যক, পিতার গোড়ামি পুত্রের ছিল না,
মদ্য, মাংস ও আরও একটা আনুষঙ্গিক ব্যাপারে সে সম্পূর্ণ মোহমুক্ত পুরুষ। পত্নী বিয়োগের পরে ভিন্ন পল্লীর কে একটি নিজ জাতীয় স্ত্রীলোক আজও তাহার অভাব মোচন করিতেছে, এ কথা সকলেই জানে। গগন ইঙ্গিতটা বুঝিল, গর্জিয়া বলিল, আমার বাজে গোড়ামি নেই, কিন্তু কন্যাগত কুলের স্রষ্টাচার কি তোর জন্য জলাঞ্জলি দিয়ে 14 পুরুষ নরকে ডোবাবো? কৃষ্ণের সন্তান, স্বভাব কুলীন আমরা, যা যা, এমন নোংরা কথা আর কখনো মুখে আনিস নে। এই বলিয়া সে রাগ করিয়া চলিয়া গেল। তিলোচন গাঙ্গুলির প্রস্তাবটা এখানেই চাপা পড়িয়া রইল। গগন হরিহর ঘোষালকে ধরিয়া পড়িল। কুলীন ব্রাহ্মণকে ঋণমুক্ত করিতে হইবে। তিনি সম্মত হইলেন। চাটুজ্যেদের সমস্ত ঋণ পরিশোধ করিয়া হরিহর গণেশপুর ক্রয় করলেন। কুণ্ডুদের ডিগ্রির টাকা দিয়া ভদ্রাসন ফিরিয়া লইলেন। কেবল মৌখিক শর্ত এই রইল যে বাহিরের গোটা 2-3 ঘর কাছারির জন্য ছাড়িয়া দিয়া গগন অন্দরের দিকটায় যেমন বাস করিতেছে তেমনিই করিবে। তালুক খারিদ হইল, কিন্তু প্রজারা মানিতে চাইল না। সম্পত্তি ক্ষুদ্র, আদায় সামান্য, সুতরাং বড় রকমের কোনো ব্যবস্থা করা চলে না। কিন্তু অল্পের মধ্যে কি যে কৌশল গগন খেলিতে লাগিল, হরিহরের পক্ষের কোনো কর্মচারী গিয়াই গণেশপুরে টিকিতে পারিল না। অবশেষে গগনের নিজেরই প্রস্তাবে সে নিজেই নিযুক্ত হলো কর্মচারী, অর্থাৎ ভূতপূর্ব ভূস্বামী সাজিলেন বর্তমান জমিদারের গোমাস্তা। মহাল শাসনে আসিল, হরিহর হাফ ফেলিয়া বাঁচিলেন, কিন্তু আদায়ের দিক দিয়া রইল যথা পূর্বস্থা পর। 1 পয়সা তহবিলে জমা পড়িল না। এমনি ভাবে গোলে মেলে আরো বছর 2 কাটিল। তারপরে হঠাৎ একদিন খবর আসিল, গোমস্তাবাবু গগন চাটুর্যকে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। সদর হইতে হরিহরের লোক আসিয়া খোঁজ খবর তত্ত্ব তল্লাশ করিয়া জানিল, আদায় যাহা হইবার হইয়াছে। সমস্তই গগন আত্মসাৎ করিয়া সম্প্রতি গা ঢাকা দিয়াছে। পুলিশে ডায়েরি, আদালতে নালিশ, বাড়ি খানা তল্লাশি, প্রয়োজনীয় যাহা কিছু সবই হইল, কিন্তু না টাকা না গগন, কাহারও সন্ধান মিলিল না। গগনের বোন অনুরাধা ও দূর সম্পর্কের একটি ছেলে মানুষ বোনের বাড়িতে থাকিত। পুলিশের লোকে তাহাকে বিধিমতো কষা মাজা ও নাড়াচাড়া দিল, কিন্তু কোনো তত্ত্বই বাহির হইল না। বিজয় বিলাত ফেরত, পাশ করিতে সে পারে নাই, কিন্তু বিজ্ঞতার ফলস্বরূপ মেজাজ গরম করিয়া বছর 2 পূর্বে দেশে ফিরিয়াছে। বাড়ি আসিয়া সে পিতার কাঠের ব্যবসায়ে কাল্পনিক দুরবস্থা শঙ্কা প্রকাশ করিল এবং এই নড়বড়ে পড়ো কারবার ম্যানেজ করিতে আত্মনিয়োগ হল। কর্মচারী মহলে ইতিমধ্যেই নাম হইয়াছে। কেরানিরা তাকে বাঘের মতো ভয় করে। কাজের চাপে যখন নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই, এমনি সময় আসিয়া পৌঁছালো গণেশপুরের বিবরণ। সে কহিল, এ তো জানা কথা, বাবা যা করবেন তা এরকমই হতে বাধ্য, কিন্তু উপায় নাই, অবহেলা করিলে চলিবে না। তাহাকে সরজমিনে নিজে গিয়া একটি বিহিত করিতেই হইবে। এই জন্যই তাহার গণেশপুরে আসা। কিন্তু এই ছোট কাজে বেশি দিন পল্লীগ্রামে থাকা চলে না। যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা করিয়া তাহাকে কলিকাতায় ফিরিতে হইবে। সমস্তই সে একা তাহারই মাথায়। বড় ভাই অজয় অ্যাটর্নি, অত্যন্ত স্বার্থপর, নিজের অফিস ও স্ত্রী পুত্র লইয়া ব্যস্ত, সংসারে সকল বিষয়ে অন্ধ। শুধু ভাগাভাগির ব্যাপারে তাহার 1 জোড়া চক্ষু 10 জোড়া কাজ করে। স্ত্রী প্রভাময়ী কলকাতায় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। বাড়ির লোকজনের সংবাদ লওয়া তো দূরের কথা, শ্বশুর শাশুড়ি বাঁচিয়া আছে কিনা খবর লইবারও তার বেশি অবকাশ পায় না। তাহার ঝি চাকর আলাদা, উড়ে বেহারা আছে। শুধু বুড়ো কর্তার অত্যন্ত নিষেধ থাকায় আজও মুসলমান বাবুর্চি নিযুক্ত হইতে পারে নাই। এই অভাবটা প্রভাকে পীড়া দেয়। আশা আছে শ্বশুর মরলেই ইহার প্রতিকার হইবে। দেবর বিজয়ের প্রতি তাহার চিরদিনই অবজ্ঞা। শুধু বিলাত প্রত্যাবর্তনের পরে মনোভাবের কিঞ্চিত পরিবর্তন দেখা দিয়াছে।
2-4 দিন নিমন্ত্রণ করিয়া নিজে রাধিয়া ডিনার খাওয়াইয়াছে। সেখানে ছোট বোন অনিতার সহিত বিজয়ের পরিচয় হইয়াছে। সে এবার বিএ পরীক্ষায় অনার্সে পাশ করিয়া এমএ পড়ার আয়োজন করিতেছে। বিজয় বিপত্নী, স্ত্রী মরার পরেই সে বিলাত যায়। সেখানে কি করিয়াছে না করিয়াছে খোঁজ করিবার আবশ্যক নাই, কিন্তু ফিরিয়া পর্যন্ত অনেক দিন দেখা গিয়াছে স্ত্রী জাতি সম্বন্ধে তাহার মেজাজটা একটু রুক্ষ। মা বিবাহের কথা বলায় সে জোর গলায় আপত্তি জানাইয়া তাহাকে নিরস্ত করিয়াছিল। তখন হইতে আজ অবধি প্রসঙ্গটা গোলমেলেই কাটিয়াছে। গণেশপুরে আসিয়া একজন প্রজার সদরে গোটা 2 ঘর লইয়া বিজয় নতুন কাছারি ফাদিয়া বসিয়াছে। কলিকাতা হইতে আসিবার সময় বিজয় তাহার 7-8 বছরের ছেলে কুমারকে সঙ্গে আনিয়াছে। পল্লীগ্রামে সাপ বিছা ব্যাঙের ভয়ে মা আপত্তি করিলে বিজয় বলিয়াছিল, মা, তোমার বড় বউয়ের প্রসাদে তোমার নাড়ু গোপাল নাতি নাতনির অভাব নেই, কিন্তু এটাকে আর তা করো না, আপদে বিপদে মানুষ হতে দাও। শোনা যায় বিলাতের সাহেবরাও নাকি ঠিক এমনই বলিয়া থাকে, কিন্তু সাহেবদের কথা ছাড়াও এক্ষেত্রে একটু গোপন ব্যাপার আছে। বিজয় যখন বিলাতে, তখন মাতৃহীন ছেলেটার একটু অযত্নেই দিন কাটিয়াছে। তাহার ভগ্ন স্বাস্থ্য পিতামহী অধিকাংশ সময়ই থাকেন শয্যাগত। সুতরাং যথেষ্ট বিত্ত বিভব থাকা সত্ত্বেও কুমারকে দেখিবার কেহ ছিল না। কাজেই দুঃখে কষ্টেই সে বেচারা বড় হইয়াছে। বিলাত হইতে বাড়ি ফিরিয়া এই খবরটা বিজয়ের কানে গিয়াছিল। গণেশপুরে আসিবার কালে বৌদিদি হঠাৎ দরদ দেখাইয়া বলিয়াছিল, ছেলেটা সঙ্গে যাচ্ছে ঠাকুরপো, পাড়াগা জায়গা, একটু সাবধানে থেকো। তা কবে ফিরবে? যত শীঘ্রই পারি। শুনেছি আমাদের সেখানে নাকি একটা বড় বাড়ি আছে, বাবা কিনেছিলেন। কিনেছিলেন? কিন্তু কেনা মানেই তো থাকা নয় বৌদি। বাড়ি আছে কিন্তু দখল নেই। কিন্তু তুমি যখন নিজে যাচ্ছ ঠাকুরপো, তখন দখলে আসতেও বেশি দেরি হবে না। আশা তো তাই করি। দখলে এলে কিন্তু একটা খবর দিও। কেন বৌদি? ইহার উত্তরে প্রভা বলিয়াছিল, এই তো কাছে গা, পাড়া গা কখনো দেখিনি, গিয়ে একদিন দেখে আসবো। অনুরও কলেজ বন্ধ, সেও হয়তো সঙ্গে যেতে চাইবে। এ প্রস্তাবে বিজয় অত্যন্ত পুলকিত হইয়া বলিয়াছিল, আমি দখল নিলেই তোমাকে খবর পাঠাবো বৌদি। তখন কিন্তু না বলতে পারবে না, বোনকে সঙ্গে নেওয়া চাই। অনিতা যুবতী, সে দেখতে সুশ্রী ও অনার্সে বিএ পাশ করিয়াছে। সাধারণ স্ত্রী জাতির বিরুদ্ধে বিজয়ের বাহ্যিক অবজ্ঞা থাকা সত্ত্বেও রমণী বিশেষের একাধারে এতগুলা গুণ সে মনে মনে যে তুচ্ছ করে তাহা না। সেখানে শান্ত পল্লী নির্জন প্রান্তরে কখনো কখনো বা প্রাচীন বৃক্ষ ছায়াচ্ছন্ন সংকীর্ণ গ্রামের পথের একান্তে সহসা মুখোমুখি আসিয়া পড়ার সম্ভাবনা তাহার মনের মধ্যে সেদিন বার করিয়া দোল দিয়া গিয়াছিল। বিজয়ের পরনে খাঁটি সাহেবী পোশাক, মাথায় শোলার টুপি, মুখে কড়া চুরুট, পকেটে রিভলভার। চেরির ছড়ি ঘুরাইতে ঘুরাইতে বাবুদের বাড়ির সদর বাটিতে আসিয়া প্রবেশ করিল। সঙ্গে মস্ত লাঠি হাতে 2জন হিন্দুস্তানি দারোয়ান, অনেকগুলি অনুগত প্রজা, বিনোদ ঘোষ ও পুত্র কুমার। সম্পত্তি দখল করার ব্যাপারে হাঙ্গামার ভয় আছে, তথাপি ছেলেকে নাড়ু গোপাল করার পরিবর্তে মজবুত করিয়া গড়িয়া তোলবার এই হইল বড় শিক্ষা। তাই ছেলেও আসিয়াছে সঙ্গে। বিনোদ কিন্তু বরাবর ভরসা দিয়াছে যে অনুরাধা একাকী স্ত্রীলোক, কোনো মতেই জোরে সে পারিবে না। তবু রিভলভার যখন আছে তখন সঙ্গে নেওয়াই ভালো। বিজয় বলিল, মেয়েটা শুনেছি ভারী বজ্জাত, লোক জড়ো করে তুলতে পারে। ওই তো গগন চাটুর্যের পরামর্শদাতা, স্বভাব চরিত্রও মন্দ। বিনোদ বলিল, আগে তা তো শুনিনি, আমি শুনেছি। কোথাও কেহ নাই,
শূন্য প্রাঙ্গণে দাঁড়াইয়া বিজয় চারিদিকে চাহিয়া দেখিল। বাবুদের বাড়ি বলা যায় বটে। সম্মুখে পূজার দালান এখনো ভাঙি নাই, কিন্তু জরা জীর্ণতায় শেষ সীমানায় পৌঁছিয়াছে। একপাশে সারি সারি বসিবার ঘর ও বৈঠকখানা, দশা একই। পায়রা, চড়াই ও চামচিকায় স্থায়ী আশ্রয় বানিয়াছে। দারোয়ান হাঁকিল, কই হে! তাহার চড়া গলায় চিৎকারে বিনোদ ঘোষ ও অন্যান্য অনেকেই যেন লজ্জায় সংকুচিত হইয়া পড়িল। বিনোদ বলিল, রাধু দিদিকে আমি গিয়ে খবর দিয়ে আসছি বাবু, বলিয়া ভিতরে চলিয়া গেল। তাহার কণ্ঠস্বর ও বলার ভঙ্গিতে বুঝা গেল আজও এ বাড়ির অমর্যাদা করিতে তাহাদের বাধে। অনুরাধা রাধিতেছিল। বিনোদ গিয়া সবিনয়ে জানাইল, দিদি, ছোট বাবু বাইরে এসেছেন। সে এই আশঙ্কাই করিতেছিল। হাত ধুইয়া উঠিয়া দাঁড়াইল। সন্তোষকে ডাকিয়া কহিল, বাইরে একটা 17 ইঞ্চি পেতে দিয়ে এসো বাবা, বলো গে মাসিমা আসছেন। বিনোদকে বলিল, আমার বেশি দেরি হবে না। বাবু রাগ করেন না যেন বিনোদদা, আমার হয়ে তাকে বসতে বলো গে। বিনোদ লজ্জিত মুখে কহিল, কি করব দিদি, আমরা গরিব প্রজা, জমিদার হুকুম করলে না বলতে পারি নে, কাজেই। সে আমি বুঝি বিনোদদা। বিনোদ চলিয়া গেল। বাইরে 17 ইঞ্চি পাতা হইল, কিন্তু কেহ তাহাতে বসিল না। বিজয় ছড়ি ঘুরাইয়া পায়চারি করিতে করিতে চুরুট টানিতে লাগিল। মিনিট 5 পরে সন্তোষ বাহিরে আসিয়া ইঙ্গিতে দ্বারের প্রতি চাহিয়া সভয়ে কহিল, মাসিমা এসেছেন। বিজয় থমকিয়া দাঁড়াইল। ভদ্র ঘরের কন্যা, তাহাকে কি বলিয়া সম্বোধন করা উচিত সে দ্বিধায় পড়িল, কিন্তু দুর্বলতা প্রকাশ পাইলে চলবে না। অতএব পৌরষ কণ্ঠে অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে কহিল, এ বাড়ি আমার, তুমি জানো? উত্তর আসিল, জানি। তবে ছেড়ে দিচ্ছ না কেন? অনুরাধা তেমনি আড়ালে দাঁড়াইয়া বোনপোর জবানি বক্তব্য বলিবার চেষ্টা করিল, কিন্তু ছেলেটা চালাক চৌকস নয়। সুতরাং জমিদারের কড়া মেজাজের জনশ্রুতিও তাহার কানে পৌঁছিয়াছে। ভয়ে ভয়ে কেবলই থতমত খাইতে লাগিল। একটা কথাও সুস্পষ্ট হইল না। বিজয় মিনিট 5-6 ধৈর্য ধরিয়া বুঝিবার চেষ্টা করিল। তারপরে হঠাৎ ধমক দিয়া বলিয়া উঠিল, তোমার মাসিমার বলার কিছু থাকলে সামনে এসে বলুক, নষ্ট করবার মতো সময় আমার নেই। আমি বাঘ ভাল্লুকও নয়, তাকে খেয়ে ফেলবো না। বাড়ি ছাড়বে না কেন তা বলুক। অনুরাধা বাহিরে আসিল না, কিন্তু কথা কহিল। সন্তোষের মুখে নয়, নিজের মুখে স্পষ্ট করিয়া বলিল, বাড়ি ছাড়বার কথা তো ছিল না। আপনার বাবা হরিহর বাবু বলেছিলেন এর ভেতরের অংশে আমরা বাস করতে পারি। কোনো লেখাপড়া আছে? না, নেই। কিন্তু তিনি এখনো জীবিত, তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। জিজ্ঞাসা করার গরজ আমার নেই। এই যদি শর্ত, তার কাছে লিখে নাওনি কেন? দাদা বোধহয় প্রয়োজন মনে করেননি। তার মুখের কথার চেয়ে লিখে নেওয়া বড় হবে এ হয়তো দাদার মনে হয়নি। এ কথার সঙ্গত উত্তর বিজয় খুঁজিয়া পাইল না, চুপ করিয়া রইল। কিন্তু পরক্ষণেই জবাব আসিল ভিতর হইতেই। অনুরাধা কহিল, কিন্তু দাদা নিজের শর্ত ভঙ্গ করায় এখন সকল শর্তই ভেঙে গেছে। এ বাড়িতে থাকবার আমার আর কোনো অধিকার নেই। কিন্তু আমি একা স্ত্রীলোক, আর এই অনাথ ছেলেটি, ওর বাপ মা নেই, আমি মানুষ করছি। আমাদের এই দুর্দশায় দয়া করে দুদিন থাকতে না দিলে একলা হঠাৎ করে কোথায় যাই, এই ভাবনা আমার। বিজয় বলিল, এ জবাব কি আমার দেবার? তোমার দাদা কোথায়? মেয়েটি বলিল, আমি জানি না তিনি কোথায়, কিন্তু আপনার সঙ্গে যে এতদিন দেখা করতে পারিনি সে শুধু এই ভয়ে, পাছে আপনি বিরক্ত হন। এই বলিয়া ক্ষণকাল নীরব থাকিয়া বোধ করি সে নিজেকে সামলাইয়া লইল। কহিল, আপনি মনিব, আপনার কাছে কিছুই লুকোব না। অকপটে আমাদের বিপদের কথা জানাইলুম, নইলে একটা দিনও জোর করে এ বাড়িতে বাস করবার দাবি আমি করিনি। এই কটা দিন বাদে আমরা নিজেরাই চলে যাব।
তাহার কণ্ঠস্বরে বাহিরে হইতে বুঝা গেল মেয়েটির চোখ দিয়া জল পড়িতেছে। বিজয় দুঃখিত হইল, মনে মনে খুশিও হইল। সে ভাবিয়াছিল ইহাকে বেদখল করিতে না জানি কত সময় কত হাঙ্গামাই না পোহাতে হইবে, কিন্তু কিছুই হইল না। সে অশ্রু জলে শুধু দয়া ভিক্ষা চাহিল। তাহার পকেটের পিস্তল ও দারোয়ানের লাঠিসোঁটা তাহাকে গোপনে তিরস্কার করিল, কিন্তু দুর্বলতা প্রকাশ করাও চলে না। বলিল, থাকতে দিতে আপত্তি ছিল না, কিন্তু বাড়িতে আমার নিজের বড় দরকার। যেখানে আছি সেখানে খুব অসুবিধে। তাছাড়া আমাদের বাড়ির মেয়েরা একবার দেখতে আসতে চান। মেয়েটি বলিল, বেশ তো, আসুন না। বাইরের ঘরগুলোতে আপনি স্বচ্ছন্দে থাকতে পারেন এবং ভিতরের দোতলায় অনেকগুলো ঘর, মেয়েরা অনায়াসে থাকতে পারবেন, কোনো কষ্ট হবে না। আর বিদেশে তাদের তো লোকের আবশ্যক, আমি অনেক কাজ করে দিতে পারবো। এবার বিজয় সলজ্জে আপত্তি করিয়া কহিল, এ বাবা, না না, সে কি কখনো হতে পারে? তাদের সঙ্গে লোকজন সবাই আসবে, তোমাকে কিছু করতে হবে না। কিন্তু ভেতরের ঘরগুলো কি আমি একবার দেখতে পারি? উত্তর হইল, কেন পারবেন না? এ তো আপনারই বাড়ি, আসুন। ভিতরে ঢুকিয়া বিজয় পলকের জন্য তাহার সমস্ত মুখখানি দেখিতে পাইল। মাথার কাপড় আছে, কিন্তু ঘোমটায় ঢাকানো। পরনে একখানি আধময়লা আটপৌড়ে কাপড়, গায়ে গয়না নাই, শুধু দুহাতে কয়েক গাছি সোনার চুড়ি, সাবেককালে। আড়াল হইতে তাহার অশ্রু সিঞ্চিত কণ্ঠস্বর বিজয়ের কানে বড় মধুর ঠেকেছিল। ভাবিয়াছিল মানুষটিও হয়তো এমনিই হবে, বিশেষত দরিদ্র হলেও সে তো বড় ঘরের মেয়ে। কিন্তু দেখিতে পাইল তাহার প্রত্যাশার সঙ্গে কিছুই মিলিল না। রং ফর্সা নয়, মাজা শ্যামবর্ণ, বরঞ্চ একটু কালোর দিকে। সাধারণ পল্লী গ্রামের মেয়ে, আরও 5 জনকে যেমন দেখিতে তেমনি। শরীর কৃশ, কিন্তু বেশ দৃঢ় বলিয়াই মনে হয়। শুইয়া বসিয়া ইহার আলস্যে দিন কাটে নাই, তাহাতে সন্দেহ হয় না। শুধু বিশেষত চোখে পড়িল ইহার ললাটে একেবারে আশ্চর্য নিখুঁত গঠন। মেয়েটি কহিল, বিনোদদা, বাবুকে তুমি সব দেখিয়ে আনো, আমি রান্নাঘরে আছি। তুমি সঙ্গে যাবে না রাধু দিদি? না। উপরে উঠিয়া বিজয় ঘুরিয়া ঘুরিয়া সমস্ত দেখিল। ঘর অনেকগুলি, সাবেককালের অনেক আসবাব এখনো ঘরে ঘরে, কতক ভাঙিয়াছে, কতক ভাঙার পথে। এখন তাহাদের মূল্য সামান্যই, কিন্তু একদিন ছিল। সদরবাটির মতো এ ঘরগুলিও জরা জীর্ণ, হাড় পাজরা বার করা। দারিদ্র্যের দাগ সকল বস্তুতেই গাঢ় হইয়া পড়িয়াছে। বিজয় নিচে নামিয়া আসিলে অনুরাধা রান্নাঘরের দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। দরিদ্র ও দুর্দশাপন্ন হইলেও ভদ্র ঘরের মেয়ে। এবার তুমি বলিয়া সম্বোধন করিতে বিজয়ের লজ্জা করিল। কহিল, আপনি কতদিন এ বাড়িতে থাকতে চান? ঠিক করে তো এক্ষুনি বলতে পারি নে, যে কটা দিন দয়া করে আপনি থাকতে দেন। দিন কয়েক পারি, কিন্তু বেশি দিন তো পাবো না। তখন কোথায় যাবেন সেই চিন্তাই তো দিনরাত করি। লোকে বলে গগন চাটুর্যের ঠিকানা জানেন আপনি, তারা আর কি বলে? বিজয় এ প্রশ্নের উত্তর দিতে পারিল না। অনুরাধা কহিল, জানি নে, তা আপনাকে আগেই বলেছি, কিন্তু জানলেও নিজের ভাইকে ধরিয়ে দেব, এই কি আপনি আদেশ করেন? তাহার কণ্ঠস্বরে তিরস্কার মাখানো। বিজয় ভারী অপ্রতিভ হইল, বুঝিল আভিজাত্যের চিহ্ন ইহার মন হইতে এখনো বিলুপ্ত হয় নাই। বলিল, না, সে কাজ আপনাকে আমি করতে বলিনি, পারি নিজেই খুঁজে বার করব, তাকে পালাতে দেব না। কিন্তু এতকাল ধরে সে যে আমাদের এই সর্বনাশ করছিল, এও কি আপনি জানতে পারেননি বলতে চান? কোনো উত্তর আসিল না। বিজয় বলিতে লাগিল, সংসারে কৃতজ্ঞতা বলে তো একটা কথা আছে। নিজের ভাইকে এতটুকু পরামর্শ কি কোনোদিন দিতে পারেননি? আমার বাবা নিতান্ত নিরীহ মানুষ, আপনাদের বংশের প্রতি তার অত্যন্ত মমতা, বিশ্বাসও ছিল তেমনি বড়, তাই গগনকেই দিয়েছিলেন সমস্ত শোপে। এর কি তারই প্রতিফল?
কিন্তু জানবেন, আমি দেশে থাকলে কখনো এমনটা ঘটতে পারত না। অনুরাধা নীরব, কোনো কথারই জবাব পাইল না দেখিয়া বিজয় মনে মনে আবার উষ্ণ হইয়া উঠিল। তাহার যেটুকু করুণা জন্মিয়াছিল সমস্ত উবিয়া গেল। কঠিন হইয়া বলিল, সবাই জানে আমি কড়া লোক, বাজে দয়ামায়া করিনে। দোষ করে আমার হাতে কেউ রেহাই পায় না। দাদার সঙ্গে দেখা হলে এইটুকু অন্তত জানিয়ে দেবেন। অনুরাধা তেমনি মৌন রইল। বিজয় কহিল, আজ সমস্ত বাড়িটার আমি দখল নিলাম। বাইরের ঘরগুলো পরিষ্কার হলে দিন 2 পরে এখানে চলে আসব। মেয়েরা আসবেন তারপরে। আপনি নিজের একটা ঘরে থাকুন, যে কটা দিন না যেতে পারেন, কিন্তু কোনো জিনিসপত্র সরবার চেষ্টা করবেন না কিন্তু। কুমার বলিল, বাবা জল তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। এখানে জল পাবো কোথায়? অনুরাধা হাত নাড়িয়া ইশারায় তাহাকে কাছে ডাকিল। রান্নাঘরের ভিতরে আনিয়া কহিল, ডাব আছে, খাবে বাবা? হ্যাঁ খাবো। সন্তোষ কাটিয়া দিতে ছেলেটা পেট ভরিয়া শ্বাস ও জল খাইয়া বাহিরে আসিল। কহিল, বাবা তুমি খাবে? খুব মিষ্টি। না। খাও না বাবা, অনেক আছে, সব তো আমাদেরই। কথাটা কিছুই নয়, তথাপি এতগুলো লোকের মধ্যে ছেলেটা মুখ হইতে কথাটা শুনিয়া হঠাৎ কেমন তাহার লজ্জা করিয়া উঠিল। কহিল, না না খাবো না, তুই চলে আয়। বাবুদের বাড়ি সদর অধিকার করিয়া বিজয় চাপিয়া বসিল। গোটা 2 তাহার নিজের জন্য, বাকিগুলা রইল কাছারি। বিনোদ ঘোষ কোনো এক সময় জমিদারি সেরেস্তায় চাকরি করিয়াছিল। সেই সুপারিশে নিযুক্ত হইল নতুন গোমস্তা, কিন্তু ঝঞ্ঝাট মিটিল না। প্রধান কারণ, গগন চাটুর্যে টাকা আদায় করিয়া হাতে হাতে রসিদ লিখিয়া দেওয়ায় অপমানজনক জ্ঞান করিত। যেহেতু তাহাতে অবিশ্বাসের গন্ধ আছে, সেটা চাটুর্যে বংশের অগৌরব, সুতরাং তাহার অন্তর্ধানের পরে প্রজারা বিপদে পড়িয়াছে। মৌখিক সাক্ষ্য প্রমাণ লইয়া নিত্যই হাজির হইতেছে, কাদা কাটা করিতেছে। কে কত দিয়াছে, কত বাকি রাখিয়াছে নিরূপণ করা একটা কষ্টসাধ্য জটিল ব্যাপার হইয়া উঠিয়াছে। বিজয় যত শীঘ্র কলিকাতায় ফিরিবে মনে করিয়াছিল, তাহা হইল না। 1 দিন 2 দিন করিয়া 10-12 দিন কাটিয়া গেল। এদিকে ছেলেটা হইয়াছে সন্তোষের বন্ধু, বয়সে 3-4 বছরের ছোট, সামাজিক ও সাংসারিক ব্যবধানও অত্যন্ত বৃহৎ। কিন্তু অন্য সঙ্গীর অভাবে সে মিশিয়া গিয়াছে ইহারই সঙ্গে। ইহারই সঙ্গে থাকে বাড়ির ভিতরে, ঘুরিয়া বেড়ায় বাগানে বাগানে, নদীর ধারে, কাঁচা আম কুড়াইয়া পাখির বাসা খুঁজিয়া খায় অধিকাংশ সময় সন্তোষের মাসির কাছে। ডাকে তাহারই দেখা দেখি মাসিমা বলিয়া। বাহিরে টাকা করি হিসাবপত্র লইয়া বিজয় বিব্রত, সকল সময় ছেলের খোঁজ করিতে পারে না। যখন পারে তখন তাহার দেখা মিলে না। হঠাৎ কোনোদিন হয়তো বকাঝকা করে রাগ করিয়া কাছে বসাইয়া রাখে, কিন্তু ছাড়া পাইলেই ছেলেটা দৌড় মারে মাসিমার রান্নাঘরে। সন্তোষের পাশে বসিয়া খায় দুপুরবেলা ভাত। বিকেলে তাহারই সঙ্গে ভাগাভাগি করিয়া লয় রুটি ও নারিকেল নাড়ু। সেদিন বিকালে লোকজন তখনও কেহ আসিয়া পৌঁছায় নাই। বিজয় চা খাইয়া চুরুট ধরাইয়া ভাবিল নদীর ধারটা খানিক ঘুরিয়া আসে। হঠাৎ মনে পড়িল সমস্ত দিন ছেলেটার দেখা নাই। পুরাতন চাকরটা দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিল, কুমার কোথায় রে? সে ইঙ্গিতে দেখাইয়া কহিল, বাড়ির মধ্যে। ভাত খেয়েছিল? না। জোর করে ধরে এনে খাওয়াসনি কেন? এখানে খেতে চায় না, রাগ করে ছড়িয়ে ফেলে দেয় যে। কাল থেকে আমার সঙ্গে ওর খাবার জায়গা করে দিস। এই বলিয়া কি ভাবিয়া আর বেড়াইতে গেল না, সোজা ভিতরে গিয়া প্রবেশ করিল। সুদীর্ঘ প্রাঙ্গণের উপর প্রান্ত হইতে পুত্রের কণ্ঠস্বর কানে গেল, মাসিমা আর 1খানা রুটি আর 2টো নারকেল নাড়ু শিগগির। যাহাকে আদেশ করা হইল সে কহিল, নেমে আয় না বাবা, তোদের মতো আমি কি গাছে উঠতে পারি? জবাব হইল, পারবে মাসিমা, কিচ্ছু শক্ত নয়।
ওই মোটা ডালটায় পা দিয়ে ওই ছোট ডালটা ধরে একটা দিলেই উঠে পড়বে। বিজয় কাছে আসিয়া দাঁড়াইল। রান্নাঘরের সম্মুখে একটা বড় আম গাছ, তাহার দুদিকে দুই মোটা ডালে বসিয়া কুমার ওর বন্ধু সন্তোষ পা ঝুলিয়া গুড়িতে ঠেস দিয়া উভয়েই ভোজন কার্য চলিতেছে। তাহাকে দেখিয়া দুজনেই ত্রস্ত হইয়া উঠিল। অনুরাধা রান্নাঘরের দ্বারের অন্তরালে সরিয়া দাঁড়াইল। বিজয় জিজ্ঞাসা করিল, ওই কি ওদের খাওয়ার জায়গা নাকি? কেহ উত্তর দিল না। বিজয় অন্তরাল বর্তিনীকে উদ্দেশ্য করিয়া বলিল, আপনার ওপর দেখছি খুব অত্যাচার করছে। এবার অনুরাধা মৃদু কণ্ঠে জবাব দিল, বলিল, হ্যাঁ। তবু তো প্রশ্রয় কম দিচ্ছেন না। কেন দিচ্ছেন? না দিলে আরো বেশি উপদ্রব করবে সেই ভয়ে। কিন্তু বাড়িতে তো এরকম উৎপাত করে না শুনেছি। হয়তো করে না, ওর মা নেই, ঠাকুরমা প্রায় শয্যাগত, বাপ থাকেন বাইরে কাজকর্ম নিয়ে, উৎপাত করবে কার ওপর? বিজয় ইহা জানে না তাহা নয়, তথাপি ছেলেটার যে মা নেই এই কথাটা পরের মুখে শুনিয়া তাহার ক্লেশ বোধ হইল। কহিল, আপনি দেখছি অনেক বিষয় জানেন। কে বললে আপনাকে? কুমার? অনুরাধা ধীরে ধীরে কহিল, বলবার বয়স ওর হয়নি, তবু ওর মুখ থেকেই শুনতে পাই। দুপুরবেলা রোদ্রুরে ওকে আমি বেরোতে দিইনে, তবু ফাঁকি দিয়ে পালায়। যেদিন পারে না আমার কাছে শুয়ে বাড়ির গল্প করে। বিজয় তাহার মুখ দেখিতে পাইল না, কিন্তু সেই প্রথম দিনটার মতো আজও সেই কণ্ঠস্বর বড় মধুর লাগিল। তাই বলার জন্য নয়, কেবল শোনার জন্যই কহিল, এবার বাড়ি ফিরে গিয়ে ওর মুশকিল হবে। কেন? তার কারণ উপদ্রব জিনিসটা নেশার মতো, না পেলে কষ্ট হয়, শরীর আইঢাই করে। কিন্তু সেখানে ওর নেশার খোরাক জোগাবে কে? দুদিনেই তো পালাই পালাই করবে। অনুরাধা আস্তে আস্তে বলিল, না না, ও ভুলে যাবে। কুমার, নেমে এসো বাবা, রুটি নিয়ে যাও। কুমার বাটি হাতে করিয়া নামিয়া আসিল এবং মাসির হাত হইতে আরও কয়েকটা রুটি ও নারকেল নাড়ু লইয়া তাহারই গা ঘেঁষিয়া দাঁড়াইয়া আহার করিতে লাগিল। গাছে উঠিল না। কেন যে ছেলেটা মাসির রান্নাঘরের প্রতি এত আসক্ত, বিজয় তাহার কারণ বুঝিল। সে ভাবিয়া আসিয়াছিল, কুমারের লুব্ধতায় তাহার অহেতুক ও অতিরিক্ত ব্যয়ের কথা তুলিয়া প্রচলিত সৃষ্ট বাক্যে পুত্রের জন্য সংকোচ প্রকাশ করিবে এবং করিতেও যাইতেছিল, কিন্তু বাধা পড়িল। কুমার বলিল, মাসিমা, কালকের মতো চন্দ্রপুলি করতে আজও যে তোমাকে বলেছিল, করনি কেন? মাসিমা কহিল, অন্যায় হয়ে গেছে বাবা, সাবধান হইনি, সমস্ত দুধ বেড়ালে উল্টে ফেলে দিয়েছে, কাল আর এমন হবে না। কোন বেড়ালটা বলো তো? সাদাটা? সেইটেই বোধ হয়, বলিয়া অনুরাধা হাত দিয়া তাহার মাথার এলোমেলো চুলগুলি সোজা করিয়া দিতে লাগিল। বিজয় কহিল, উৎপাত তো দেখছি ক্রমশ জুলুমে গিয়ে ঠেকেছে। কুমার বলিল, খাবার জল কই? ওই যা, ভুলে গেছি বাবা, এনে দিচ্ছি। তুমি সবই ভুলে যাও মাসিমা, তোমার কিচ্ছু মনে থাকে না। বিজয় বলিল, আপনার বকুনিই খাওয়া উচিত, ত্রুটি পদে পদে। হ্যাঁ, বলিয়া অনুরাধা হাসিয়া ফেলিল। অসতর্কতাবশত এ হাসি বিজয়ের চোখে পড়িল। পুত্রের অবৈধ আচরণে ক্ষমা ভিক্ষা আর তার করা হইল না। পাছে তাহার ভদ্র বাক্য অভদ্র ব্যঙ্গের মতো শোনায়, পাছে এই মেয়েটির মনে হয় তাহার দৈন্য দুর্দশাকে সে কটাক্ষ করিতেছে। পরদিন দুপুরবেলা অনুরাধা কুমার ও সন্তোষকে ভাত বাড়িয়া দিয়া তরকারি পরিবেশন করিতেছে। মাথার কাপড় খোলা, গায়ে বস্ত্র অসংবৃত। অকস্মাৎ দ্বার প্রান্তে মানুষের ছায়া পড়িতে অনুরাধা ফিরিয়া চাহিয়া দেখিল ছোটবাবু শশব ব্যস্তে মাথার আঁচল তুলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। বিজয় বলিল, একটা অত্যন্ত জরুরি পরামর্শের জন্য আপনার কাছে এলুম। বিনোদ ঘোষ গ্রামের লোক, অনেকদিন দেখছেন। ও কিরকম লোক বলতে পারেন? ওকে গণেশপুরের নতুন গোমস্তা বহাল করেছি। সম্পূর্ণ বিশ্বাস করা যায় কি না
আপনার কি মনে হয়? বিনোদ 1 সপ্তাহের অধিক কাজ করিতেছে, যথাসাধ্য ভালো কাজই করিতেছে, কোনো গোলযোগ ঘটায় নাই। সহসা হন্তদন্ত হইয়া তাহার চরিত্রের খোঁজ তল্লাশ করিবার এখনই কি প্রয়োজন হইল অনুরাধা ভাবিয়া পাইল না। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল, বিনোদদা কি কিছু করেছেন? এখনো কিছু করেন নাই, কিন্তু সতর্ক হওয়া তো প্রয়োজন। তাকে ভালো লোক বলেই তো জানি। সত্যি জানেন না নিন্দে করবেন না বলেই ভালো বলছেন? আমার ভালো মন্দ বলার কি কিছু দাম আছে? আছে বই কি, সে যে আপনাকেই প্রামাণ্য সাক্ষী মেনে বসেছেন। অনুরাধা একটু ভাবিয়া বলিল, উনি ভালো লোক বটে, কিন্তু একটু চোখ রাখবেন, নিজের অবহেলায় ভালো লোকও মন্দ হয়ে ওঠে। বিজয় কহিল, সত্যিই তাই, কারণ অপরাধের হেতু খুঁজতে গেলে অনেক ক্ষেত্রেই অবাক হতে হয়। ছেলেকে উদ্দেশ্য করিয়া বলিল, তোর ভাগ্য ভালো যে হঠাৎ এক মাসিমা পেয়ে গেছিস, নইলে এই বন বাজারে দেশে অর্ধেক দিন না খেয়ে কাটাতে হতো। অনুরাধা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আপনার কি এখানে খাবার কষ্ট হচ্ছে? বিজয় হাসিয়া বলিল, না, এমনিই বললুম, চিরকাল দেশে বিদেশে কাটিয়েছি, খাবার কষ্ট বড় গ্রাহ্য করিনি, বলিয়া চলিয়া গেল। অনুরাধা জানলার ফাঁক দিয়া দেখিল তাহার স্নান এখনো পর্যন্ত হয় নাই। এ বাড়িতে আসিয়া একটা পুরাতন আরাম কেদারা জোগাড় হইয়াছিল। বিকেলের দিকে তাহারি 2 হাতলে পা ছাড়াইয়া দিয়া বিজয় চোখ বুজিয়া চুরুট টানিতেছিল। কানে গেল, বাবুমশাই। চোখ মেলিয়া দেখিল অনতি দূরে দাঁড়াইয়া এক বিদ্র ভদ্রলোক তাহাকে সসম্মানে সম্বোধন করিতেছে। বিজয় উঠিয়া বসিল। ভদ্রলোকের বয়স 60-এর উপরে গিয়াছে, কিন্তু দিব্য গোলগাল, বেটে খাটো, শক্ত সমর্থ দেহ, গোপ পাকিয়া সাদা হইয়াছে, কিন্তু মাথার প্রশস্ত টাকের আশেপাশের চুলগুলো ভ্রমর কৃষ্ণ। সম্মুখের গোটা কয়েক ছাড়া দাঁতগুলি প্রায় সমস্তই বিদ্যমান। গায়ে তসরের কোট, গরদের চাদর, পায়ে চীনা বাড়ির বার্নিশ করা জুতো, ঘড়ির সোনার চেন হইতে সোনা বাঁধানো বাঘের নখ ঝুলিতেছে। পল্লী অঞ্চলের ভদ্রলোকটিকে অবস্থাপন্ন বলিয়াই মনে হয়। পাশে একটা ভাঙা টুলের উপর বিজয়ের চুরুটের সরঞ্জাম থাকিত, সরাইয়া লইয়া তাহাকে বসিতে দিল। ভদ্রলোক বসিয়া বলিলেন, নমস্কার বাবু। বিজয় কহিল, নমস্কার। আগন্তুক বলিলেন, আপনারা গ্রামের জমিদার, মশাইয়ের পিতা ঠাকুর হচ্ছেন কৃতি ব্যক্তি, লক্ষপতি। নাম করলে সুপ্রভাত হয়, আপনি তাঁরই সুসন্তান। স্ত্রী লোকটিকে দয়া না করিলে সে যে ভেসে যায়। কে স্ত্রীলোক? কত টাকা বাকি? ভদ্রলোক বলিলেন, টাকার ব্যাপার নয়, স্ত্রী লোকটি হচ্ছেন ঈশ্বর অমর চাটুর্যের কন্যা, প্রাতঃস্মরণীয় ব্যক্তি গগন চাটুর্যের বইমাত্র ভগিনী। এ তাঁরই পৈতৃক গৃহ। সে থাকবে না চলে যাবে তার ব্যবস্থাও হয়েছে, কিন্তু আপনি যে তারে ঘাড় ধরে তাড়িয়ে দিচ্ছেন, এ কি মশাইয়ের কর্তব্য? এই অশিক্ষিত বৃদ্ধের প্রতি ক্রোধ করা চলে না, বিজয় মনে মনে বুঝিল, কিন্তু কথা বলার ধরনে জ্বলিয়া গেল। কহিল, আমার কর্তব্য আমি বুঝব, কিন্তু আপনি কে যে তার হয়ে ওকালতি করতে এসেছেন? বৃদ্ধ বলিলেন, আমার নাম ত্রিলোচন গাঙ্গুলি, পাশের গ্রাম মসজিদপুরে বাড়ি, সবাই চেনে। আপনার বাপ মায়ের আশীর্বাদে আমার কাছে গিয়ে হাত পাততে হয় না এমন লোক এদিকে কম। বিশ্বাস না হয় বিনোদ ঘোষকে জিজ্ঞাসা করবেন। বিজয় কহিল, আমার হাত পাতবার দরকার হলে মশাইয়ের খোঁজ নেব, কিন্তু যার ওকালতি করতে এসেছেন তার আপনি কে জানতে পারি? ভদ্রলোক রসিকতার ছলে ঈষৎ হাস্য করিয়া বলিলেন, কুটুম্ব। বসে খের এই কটা দিন বাদে আমি তাকে বিবাহ করিব। বিজয় চকিত হইয়া কহিল, আপনি বিবাহ করবেন অনুরাধাকে? আজ্ঞে হ্যাঁ, আপনার স্থির সংকল্প। জ্যৈষ্ঠ ছাড়া আর দিন নেই, নইলে এই মাসেই শুভকর্ম সমাধা হয়ে যেত।
থাকতে দেবার কথা আপনাকে আমায় বলতে হতো না। বিজয় কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া প্রশ্ন করিল, বিয়ের ঘটকারি করলে কে? গগন চাটুজ্জে? বৃদ্ধ রোষ কষায়িত চক্ষে কহিলেন, সে তো ফেরারি আসামি মশাই। প্রজাদের সর্বনাশ করে চম্পট দিয়েছে। এতদিন সেই তো বাধা দিচ্ছিল, নইলে অঘ্রাণেই বিবাহ হয়ে যেত। বলে নাকি স্বভাব কুলীন, আমরা কৃষ্ণের সন্তান, বংশজের ঘরে বোন দেব না, এই ছিল তার বুলি। এখন সে গুমর রইল কোথায়? বংশজের ঘরে যেতে আসতে হলো যে। এখনকার দিনে কুল কে খোঁজে মশাই? টাকাই কুল, টাকাই মান, টাকাই সব। বলুন ঠিক কিনা? বিজয় বলিল, হ্যাঁ তা ঠিক। অনুরাধা স্বীকার করেছেন? ভদ্রলোক সদম্ভে জানুতে চপেটাঘাত করিয়া কহিলেন, স্বীকার? বলছেন কি মশাই? যাচাযাচি। শহর থেকে এসে আপনি একটা তারা লাগাতেই দু চোখে অন্ধকার। যাই মা তারা, দাঁড়াই কোথা। নইলে আমার তো মতলব ঘুরে গিয়েছিল। ছেলেদের অমত, বৌমাদের অমত, মেয়ে জামাইরা সব বেঁকে দাঁড়িয়েছিল। আমিও ভেবেছিলুম দুর্ভাগ্যে দু সংসার তো হলো, আর না। কিন্তু লোক দিয়ে নিজে ডেকে পাঠিয়ে রাধা কেঁদে বললে, গাঙ্গুলি মশাই পায়ে স্থান দাও, তোমার উঠোন ঝাঁট দিয়ে খাবো। আমার সেও ভালো। কি করি, স্বীকার করলুম। বিজয় নির্বাক হইয়া বসিয়া রইল। বৃদ্ধ বলিতে লাগিল, বিবাহ এ বাড়িতেই হবে। দেখতে একটু খারাপ দেখাবে, নইলে আমার বাড়িতেই হতে পারত। গগন চাটুজ্জের কে এক পিসি আছে না, সেই কন্যা সম্প্রদান করবে। এখন কেবল মশাই রাজি হলেই হয়। বিজয় মুখ তুলিয়া বলিল, রাজি হয়ে আমাকে কি করতে হবে বলুন? তাড়া দেব না, এই তো? বেশ তাই হবে। এখন আপনি আসুন। নমস্কার। নমস্কার মশাই, নমস্কার। হবেই তো, হবেই তো। আপনার ঠাকুর হলেন লক্ষ্যবতী, প্রাতঃস্মরণীয় লোক। নাম করলে সুপ্রভাত হয়। তা হয় বই কি। এখন আপনি আসুন তো। আসি মশাই, আসি। নমস্কার বলিয়া তিলোচন প্রস্থান করিলে। লোকটি চলিয়া গেলে বিজয় চুপ করিয়া বসিয়া নিজেকে বুঝাইতে যে তাহার মাথা ব্যথা করিবার কি আছে? বস্তুত এছাড়া মেয়েটিরই বা উপায় কি? ব্যাপারটা অভূতপূর্বও নয়, সংসারে ঘটে না তাও নয়, তবে তাহার দুশ্চিন্তা কিসের? হঠাৎ বিনোদ ঘোষের কথা মনে পড়িল। সেদিন সে বলিতেছিল, অনুরাধা দাদার সঙ্গে এই বলিয়া ঝগড়া করিয়াছে যে কুলের গৌরব লইয়া সে কি করিবে? সহজে দুটা খাইতে পারিবে, যদি পায় সেই যথেষ্ট। প্রতিবাদে গগন রাগ করিয়া বলিয়াছিল, তুই কি বাপ পিতামহর নাম ডোবাতে চাস? অনুরাধা জবাব দিয়াছিল, তুমি তাদের বংশধর, নাম বজায় রাখতে পারো তো রেখো, আমি পারবো না। এ কথার বেদনা বিজয় বুঝিল না। নিজেও সে যে কৌলীন্য সম্মান এতটুকু বিশ্বাস করে তাও না, কিন্তু তবুও তাহার সহানুভূতি গিয়া পড়িল গগনের পরে, এবং অনুরাধার তীক্ষ্ণ প্রত্যুত্তর যতই সে মনে মনে তোলপাড় করিতে লাগিল, ততই তাহাকে লজ্জাহীন, লোভী ও হীন বলিয়া মনে হইতে লাগিল। এদিকে উঠানে ক্রমশ লোক জমিতেছে। এইবার তাহাদিগকে লইয়া কাজ শুরু করিতে হইবে। কিন্তু আজ তাহার কিছুই ভালো লাগিল না। দারোয়ানকে দিয়া তাহাদের বিদায় করিয়া দিল, এবং একাকী বসিয়া থাকিতে না পারিয়া কি ভাবিয়া সে একেবারে বাড়ির মধ্যে আসিয়া উপস্থিত হইল। রান্নাঘরের সম্মুখের খোলা বারান্দায় মাদুর পাতিয়া অনুরাধা শুইয়া, তাহার দুই পাশে দুই ছেলে কুমার ও সন্তোষ। মহাভারতের গল্প চলিতেছে। রাত্রের রান্নাটা সে বেলাবেলি সারিয়া লইয়া নিত্যই এমনি ছেলেদের লইয়া সন্ধ্যার পরে গল্প করে। তারপর কুমারকে খাওয়াইয়া বাহিরে পিতার কাছে পাঠাইয়া দেয়। জ্যোৎস্নার রাত্রি, ঘন পল্লব, আম গাছের পাতার ফাঁক দিয়া আসিয়া টুকরা চাঁদের আলো স্থানে স্থানে তাহাদের গায়ে পড়ে, মুখে পড়ে। গাছের ছায়ায় একটা লোককে এদিকে আসতে দেখিয়া অনুরাধা চকিত হইয়া জিজ্ঞাসা করিল, কে?
আমি বিজয়। তিনজনেই শশব্যস্ত উঠিয়া বসিল। সন্তোষ ছোটবাবুকে অত্যন্ত ভয় করে। প্রথম দিনের স্মৃতি সে ভুলে নাই। উসখুস করিয়া উঠিয়া গেল। কুমারও বন্ধুর অনুসরণ করিল। বিজয় বলিল, ত্রিলোচন গাঙ্গুলিকে চেনেন আপনি? আজ তিনি আমার কাছে এসেছিলেন। অনুরাধা বিস্মিত হইল। আপনার কাছে? কিন্তু আপনি তো তার খাতক নন। না, তার ঠিক না, কিন্তু হলে হয়তো আপনার সুবিধে হতো। আমার একদিনের অত্যাচার আপনি আর একদিন প্রতিশোধ দিতে পারতেন। অনুরাধা চুপ করিয়া রইল। বিজয় বলিল, তিনি জানিয়া গেলেন আপনার সঙ্গে তার বিবাহ স্থির হয়েছে, এ কি সত্য? হ্যাঁ। আপনি নিজে উপযাজক হয়ে তাহাকে রাজি করিয়াছেন? হ্যাঁ, তাই যদি হয়ে থাকে এ অত্যন্ত লজ্জার কথা। শুধু আপনার নয়, আমারও। আপনার লজ্জা কিসের? সেই কথাই জানাতে আমি এসেছি। ত্রিলোচন বলে গেল শুধু আমার তাড়াতেই বিভ্রান্ত হয়ে আপনি নাকি এ প্রস্তাব করেছেন। বলেছেন আপনার দাঁড়াবার স্থান নেই এবং বহু সাধ্য সাধনায় তাকে সম্মত করিয়েছেন, নইলে এ বয়সে বিবাহর ইচ্ছা সে ত্যাগ করিয়াছিল। শুধুমাত্র আপনার কান্নাকাটিতে দয়া করে ত্রিলোচন রাজি হয়েছে। হ্যাঁ, এসব সত্যি। বিজয় কহিল, আমার তাড়া দেওয়া আমি প্রত্যাহার করছি এবং নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করছি। অনুরাধা চুপ করিয়া রহিল। বিজয় বলিল, এবার নিজের তরফ থেকে আপনি প্রস্তাবটা প্রত্যাহার করুন। না, সে হয় না। আমি কথা দিয়ে দিয়েছি, সবাই শুনেছে। লোকে তাকে উপহাস করবে। এতে করবে না, বরঞ্চ ঢের বেশি করবে। তার উপযুক্ত ছেলে মেয়ের সঙ্গে বিবাদ বাঁধবে। তাদের সংসারে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আপনার নিজের অশান্তির সীমা থাকবে না। এসব কথা কি ভেবে দেখেননি? অনুরাধা মৃদু কণ্ঠে বলিল, দেখেছি। আমার বিশ্বাস এসব কিছুই হবে না। শুনিয়া বিজয় অবাক হইয়া গেল। কহিল, সে বৃদ্ধ কটা দিন বাঁচবে আশা করেন? অনুরাধা বলিল, স্বামীর পরমায়ু সংসারে সকল স্ত্রী বেশি আশা করে। এমনিও হতে পারে হাতের নোয়া নিয়ে আমি আগে চলে যাব। বিজয় এ কথার উত্তর খুঁজিয়া পাইল না। স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ এমনি নীরবে কাটিলে অনুরাধা বিনীত স্বরে কহিল, আপনি আমাকে চলে যেতে হুকুম করেছেন সত্যি, কিন্তু কোনোদিন তার উল্লেখ পর্যন্ত করেননি। দয়ার যোগ্য নয়, তবু যথেষ্ট দয়া করেছেন। মনে মনে আমি যে কত কৃতজ্ঞ তা জানাতে পারিনি। বিজয়ের কাছে উত্তর না পাইয়া সে বলিতে লাগিল, ভগবান জানেন, আপনার বিরুদ্ধে কারোর কাছে আমি একটা কথাও বলিনি। বললে আমার অন্যায় হতো, আমার মিছে কথা হতো। গাঙ্গুলি মশাই যদি কিছু বলে থাকেন তা তার নিজের কথা, আমার নয়। তবু তার হয়ে আমি ক্ষমা প্রার্থনা করি। বিজয় জিজ্ঞাসা করিল, আপনাদের কবে বিয়ে? 13ই জ্যৈষ্ঠ? তাহলে প্রায় মাসখানেক বাকি রইল না? হ্যাঁ, তাই। এর আর পরিবর্তন নেই বোধ করি। বোধহয় নেই, অন্তত সেই ভরসায় তিনি দিয়ে গেছেন। বিজয় বহুক্ষণ নীরবে থাকিয়া কহিল, তাহলে আর কিছু আমার বলবার নেই। কিন্তু নিজের ভবিষ্যৎ জীবনটা একবার ভেবে দেখলেন না? আমার এই বড় পরিতাপ। অনুরাধা বলিল, একবার নয়, 100 বার ভেবে দেখেছি ছোটবাবু। এই আমার রাত্রি দিনের চিন্তা। আপনি আমার শুভাকাঙ্ক্ষী। আপনাকে কৃতজ্ঞতা জানাবার সত্যি ভাষা খুঁজে পাইনি। কিন্তু আপনি নিজে একবার আমার সব কথাটা ভেবে দেখুন দেখি। অর্থ নেই, রূপ নেই, গৃহ নেই, অভিভাবকহীন একাকী পল্লী গ্রামের অনাচার অত্যাচার থেকে কোথাও গিয়ে দাঁড়াবারও স্থান নেই। বয়স হলো 23-24। ইনি ছাড়া আমাকে কে বিয়ে করতে চাইবে বলুন তো? তখন অন্যের জন্য কার কাছে গিয়ে হাত পেতে দাঁড়াবো? শুনে আপনারই বা কি মনে হবে? এসবই সত্য, প্রতিবাদে কিছু বলবার নাই। মিনিট 2-3 নিরুত্তরে দাঁড়াইয়া বিজয় গভীর অনুতাপের সহিত বলিল, এ সময়ে আপনার কি কোনো উপকারে আমি আসতে পারি? করতে পারলে খুব খুশি হব। অনুরাধা কহিল, আপনি আমার অনেক উপকার করেছেন, যা কেউ করত না।
আপনার আশ্রয়ে আমি নির্ভয়ে আছি। ছেলে দুটি আমার চন্দ্র সূর্য, এই আমার ঢের। আপনার কাছে প্রার্থনা, শুধু মনে মনে আর আমাকে আমার দাদার দোষের ভাগী করে রাখবেন না। আমি জেনে কোনো অপরাধ করিনি, সে আমি জানতে পেরেছি, আপনাকে বলতে হবে না। এই বলিয়া বিজয় ধীরে ধীরে বাহিরে চলিয়া গেল। কলিকাতা হইতে কিছু তরি তরকারি ও ফলমূল মিষ্টান্ন আসিয়াছিল। বিজয় চাকরকে দিয়া ঝুড়িটা আনিয়া রান্নাঘরের সম্মুখে নামাইয়া রাখিয়া বলিল, ঘরে আছেন নিশ্চয়? ভিতরে হইতে মৃদু কণ্ঠে সাড়া আসিল, আছি। বিজয় বলিল, মুশকিল হয়েছে আপনাকে ডাকার। আমাদের সমাজে হলে মিস চ্যাটার্জি কিংবা মিস অনুরাধা বলে অনায়াসে ডাকা চলতো, কিন্তু এখানে তা অচল। আপনার ছেলে দুটোর কেউ উপস্থিত থাকলে তোদের মাসিকে ডেকে দে বলে কাজ চালাতুম, কিন্তু তারাও ফেরার। কি বলে ডাকি বলুন তো? অনুরাধা দ্বারের কাছে আসিয়া বলিল, আপনি মনিব, আমাকে রাধা বলে ডাকবেন। বিজয় বলিল, ডাকাতে আপত্তি নেই, কিন্তু মণিবানা সত্যের জোরে নয়। দায় ছিল গগন চাটুর্যের, কিন্তু সে দিলে গা ঢাকা। মনিব বলে আপনি কেন মানতে যাবেন? আপনার গরজ কিসে? ভিতর হইতে শুধু শোনা গেল, ও কথা বলবেন না, আপনি মনিব বই কি। বিজয় বলিল, সে দাবি করি নে, কিন্তু বয়সের দাবি করি। আমি অনেক বড়, নাম ধরে ডাকলে যেন রাগ করবেন না। না, বিজয় এটা দেখিয়াছে যে ঘনিষ্ঠতা করবার আগ্রহ তাহার দিক দিয়া যতই প্রবলই হোক না কেন, ও পক্ষ হইতে লেশ মাত্র নাই। সে কিছুতেই সম্মুখে আসে না এবং সংক্ষেপে ও সম্ভ্রমের সঙ্গে বারবারই আড়াল হইতে উত্তর দেয়। বিজয় বলিল, বাড়ি থেকে কিছু তরি তরকারি, কিছু ফলমূল মিষ্টি এসে পৌঁছেছে। ঝুড়িটা তুলে রাখুন, ছেলেদের দেবেন। থাক, দরকার মতো রেখে আপনার বাইরে পাঠিয়ে দেব। না না, সে করবেন না, আমার বামুনটা রাধতেও জানে না। দুপুর থেকে দেখছি চাদর মুড়ি দিয়ে পড়ে আছে, কি জানি আপনাদের দেশের ম্যালেরিয়া তাকে ধরলে কিনা, তাহলে ভোগাবে। কিন্তু ম্যালেরিয়া তো আমাদের দেশে নেই। বামুন না উঠলে এবেলা আপনার রাঁধবে কে? বিজয় বলিল, এবেলার কথা ছেড়ে দিন, ভেবে দেখব কাল সকালে। আর কুকারটা তো সঙ্গে আছেই, শেষ পর্যন্ত ওটা দিয়েই কাজ চালিয়ে নিতে পারবো। কিন্তু তাতে তো কষ্ট হবে। না, নিজের অভ্যাস আছে। শুধু কষ্ট হতে পারতো ছেলের খাবার কষ্ট দেখলে, কিন্তু সে ভার তো আপনি নিয়েছেন। কি রাঁধছেন এবেলা? ঝুড়িটা খুলে দেখুন না, যদি কাজে লাগে। কাজে লাগবে বই কি, কিন্তু এবেলা আমার রান্না নেই। নেই কেন? কুমারের একটু গা গরম হয়েছে, রাতলে সে খাবার উপদ্রব করবে। ও বেলার যা আছে তাতে সন্তোষের চলে যাবে। গা গরম হয়েছে তার? কোথায় আছে সে? আছে আমার বিছানায় শুয়ে, সন্তোষের সঙ্গে গল্প করছে। আজ বলছিল বাইরে যাবে না, আমার কাছে শোবে। বিজয় বলিল, তা সুখ, কিন্তু বেশি আদর পেলে মাসিকে ছেড়ে ও বাড়ি যেতে চাইবে না, তখন ওকে নিয়ে বিভ্রাট হবে। না না, কিছু হবে না, কুমার অবাধ্য ছেলে নয়। বিজয় বলিল, কি হলে অবাধ্য হয় সে আপনি জানেন, কিন্তু শুনতে পাই আপনার পরে ও কম উৎপাত করে না। অনুরাধা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, ও উপদ্রব যদি করে তা তো আমার উপরেই করে, আর কারোর ওপরে নয়। বিজয় বলিল, সে আমি জানি, কিন্তু মাসি না হয় সহ্য করলে, কিন্তু জ্যাঠাইমা তো সইবে না। আর বিমাতা যদি আসেন, তিনি এতটুকু অত্যাচারও বরদাস্ত করবেন না। বিগড়ালে ওর বিপদ ঘটবে যে। ছেলের বিপদ ঘটবে এমন বিমাতা ঘরে আনবেন কেন? নাই বা আনলেন? বিজয় বলিল, আনতে হয় না, ছেলের কপাল ভাঙলে বিমাতা আপনি ঘরে এসে ঢোকেন, তখন বিপদ ঠেকাতে মাসি শরণাপন্ন হতে হয়, অবশ্য তিনি যদি রাজি হন। অনুরাধা বলিল, যার মা নেই মাসি তাকে ফেলতে পারে না, যত দুঃখে হোক মানুষ করে তোলেই। কথাটা শুনে রাখলুম বলিয়া বিজয় চলিয়া যাইতেছিল। ফিরিয়া আসিয়া কহিল, যদি অভিনয় মাপ করেন একটা কথা জিজ্ঞাসা করি?
করুন। কুমারের চিন্তা পরে করা যাবে, কারণ তার বাপ বেঁচে আছে। তাকে যত পাষণ্ড লোকে ভাবে সে তা নয়, কিন্তু সন্তোষ, তার তো বাপ মা দুই গেছে। নতুন মেশো ত্রিলোচনের ঘরে যদি তার ঠাঁই না হয়, কি করবেন তাকে নিয়ে? ভেবেছেন সে কথা? অনুরাধা বলিল, মাসির ঠাঁই হবে, বোনপর হবে না? হওয়াই উচিত, কিন্তু যেটুকু তার দেখতে পেলুম তাতে ভরসা বড় একটা হয় না। এ কথার জবাব অনুরাধা তৎক্ষণাৎ দিতে পারিল না। একটু ভাবিতে সময় লাগিল। তারপরে শান্ত দৃঢ় কণ্ঠে কহিল, তখন না হয় গাছতলাতেই দুজনের স্থান হবে, সেটা তো কেউ বন্ধ করতে পারবে না। বিজয় বলিল, মাসির যোগ্য কথা, তা আমি অস্বীকার করি নে, কিন্তু সে সম্ভব নয়। তখন আমার কাছে না হয় পাঠিয়ে দেবেন কুমারের বন্ধুও, সে যদি মানুষ হয় সন্তোষও হবে। ভিতর হইতে আর কোনো জবাব আসিল না। বিজয় কিছুক্ষণ অপেক্ষা করিয়া বাহিরে চলিয়া গেল। ঘণ্টা 2-3 পরে দ্বারের বাইরে দাঁড়াইয়া সন্তোষ বলিল, মাসিমা আপনাকে খেতে ডাকছেন। আমাকে? হ্যাঁ, বলিয়াই সে প্রস্থান করিল। অনুরাধার রান্নাঘরে খাবার ঠাই করা। বিজয় আসনে বসিয়া বলিল, রাত্রিটা অনায়াসে কেটে যেত, কেন আবার কষ্ট করলেন? অনুরাধা অনতি দূরে দাঁড়াইয়াছিল, চুপ করিয়া রহিল। ভোজ্য বস্তুর বাহুল্য নাই, কিন্তু যত্নের পরিচয় প্রত্যেকটি জিনিসে। কি পরিপাটি করিয়াই না খাবারগুলি সাজানো। আহারে বসিয়া বিজয় জিজ্ঞাসা করিল, কুমার কি খেলে? সাগু খেয়েছে, সে ঘুমিয়ে আছে। ঝগড়া করেনি আজ? অনুরাধা হাসিয়া ফেলিল, বলিল, আমার কাছে শোবে বলে আজ সে ভারী শান্ত, মোটে ঝগড়া করেনি। বিজয় বলিল, ওকে নিয়ে আপনার ঝঞ্ঝাট বেড়েছে, কিন্তু সেটা আমার দোষে নয়। ও নিজেই কি করে যে আপনার সংসারের মধ্যে নিঃশব্দে ঢুকে পড়ল তাই আমি ভাবি। আমিও ঠিক তাই ভাবি। মনে হয় ও বাড়ি চলে গেলে আপনার কষ্ট হবে। অনুরাধা চুপ করিয়া রহিল। পরে বলিল, নিয়ে যাবার আগে কিন্তু আপনাকে একটি কথা দিয়ে যেতে হবে। আপনাকে চোখে রাখতে হবে ও যেন কষ্ট না পায়। কিন্তু আমি তো থাকি বাইরে নানান কাজে ব্যস্ত, কথা দিতে পারবো বলে ভরসা হয় না। তাহলে আমার কাছে ওকে দিয়ে যেতে হবে। আপনি ভুলে যাচ্ছেন, সেটিও আর সম্ভব নয়। এই বলিয়া বিজয় হাসিয়া খাওয়ায় মন দিল। এক সময় বলিল, আমার বৌদিদিদের আসার কথা ছিল, কিন্তু তারা বোধ করি আর এলেন না। কেন? যে খেয়ালে বলেছিলেন সম্ভবত সেটা কেটে গেছে। শহরের লোক পাড়া গায়ে সহজে পা মারাতে চান না। এক প্রকার ভালোই হয়েছে, একা আমিই তো আপনার যথেষ্ট অসুবিধা ঘটিয়েছি, তারা এলে সেটা আরো বাড়ত। অনুরাধা এ কথার প্রতিবাদ করিয়া বলিল, এ বলা আপনার অন্যায়। বাড়ি আমার নয়, আপনাদের। তবু আমি সমস্ত জায়গা জুড়ে বসে থাকবো, তারা এলে রাগ করব, এর চেয়ে অন্যায় হতেই পারে না। আমার সম্বন্ধে এমন কথা ভাবা আমার প্রতি সত্যিই আপনার অবিচার। যত দয়া আমাকে করেছেন আমার দিক থেকে কি এই তার প্রতিদান? এত কথা এমন করিয়া সে কখনো বলে নাই। জবাব শুনিয়া বিজয় আশ্চর্য হইয়া গেল। যতটা অশিক্ষিত এই পাড়াগাঁয়ের মেয়েটিকে সে ভেবেছিল তাহা নয়। একটুখানি স্থির থাকিয়া আপন অপরাধ স্বীকার করিয়া কহিল, সত্যই একথা বলা আমার উচিত হয়নি। যাদের সম্বন্ধে একথা খাটে আপনি তাদের চেয়ে অনেক বড়। কিন্তু 2-3 দিন পরেই আমি বাড়ি চলে যাব। এখানে এসে প্রথমে আপনার প্রতি নানা দুর্ব্যবহার করেছি, কিন্তু সে না জানার জন্য। অথচ সংসারে এমনই হয়, এমনই ঘটে। তবু যাবার আগে আমি গভীর লজ্জায় আপনাকে ক্ষমা ভিক্ষা করি। অনুরাধা মৃদু কণ্ঠে বলিল, ক্ষমা আপনি পাবেন না। পাবো না? কেন? এসে পর্যন্ত যে অত্যাচার করেছেন তার ক্ষমা নাই। এই বলিয়া সে হাসিয়া ফেলিল। প্রদীপের স্বল্প আলোতে তাহার মুখখানি বিজয়ের চোখে পড়িল এবং মুহূর্তকালের এক অজানা বিস্ময়ে সমস্ত অন্তরটা দুলিয়া উঠিয়াই আবার স্থির হইল।
ক্ষণকাল নির্বাক থাকিয়া বলিল, সেই ভালো, ক্ষমায় কাজ নেই। অপরাধী বলেই যেন চিরকাল মনে পড়ে। উভয়েই নীরব। মিনিট 2-3 ঘরটা সম্পূর্ণ নিস্তব্ধ হইয়া রইল। নিস্তব্ধতা ভঙ্গ করিল অনুরাধা। জিজ্ঞাসা করিল, আপনি আবার কবে আসবেন? মাঝে মাঝে আসতেই হবে জানি, যদিচ দেখা আর হবে না। ওপক্ষ হইতে ইহার প্রতিবাদ আসিল না। বুঝা গেল ইহা সত্য। খাওয়া শেষ হইলে বিজয় বাহিরে যাইবার সময় অনুরাধা বলিল, ঝুড়িটায় অনেক রকম তরকারি আছে, কিন্তু বাইরে আর পাঠালুম না। কাল সকালে আপনি এখানেই খাবেন। তথাস্তু, কিন্তু বুঝেছেন বোধ করি সাধারণের চেয়ে খিদেটা আমার বেশি। নইলে প্রস্তাব করতুম শুধু সকালে নয়, নেমন্তন্নর মেয়াদটা বাড়িয়ে দিন, যে কটা দিন থাকি। আপনার হাতে খেয়েই যেন বাড়ি চলে যেতে পারি। উত্তর আসিল, সে আমার সৌভাগ্য। পরদিন প্রভাতেই বহুবিধ আচার্য দ্রব্য অনুরাধার রান্নাঘরের বারান্দায় আসিয়া পৌঁছাল। সে আপত্তি করিল না, তুলিয়া রাখিল। ইহার পরে 3 দিনের স্থলে 5 দিন কাটিল। কুমার সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল। এই কয়দিন বিজয় ক্ষোভের সহিত লক্ষ্য করিল যে আতিথ্যের ত্রুটি কোনো দিকে নাই, কিন্তু পরিচয়ের দূরত্বটা তেমনি অবিচলিত রইল। কোনো ছলেই তিলার্থ সন্নিকটবর্তী রইল না। বারান্দায় খাবার জায়গা করিয়া দিয়া অনুরাধা ঘরের মধ্যে হইতে সাজাইয়া গুছিয়া দেয়। পরিবেশন করে সন্তোষ। কুমার আসিয়া বলে, বাবা, মাসিমা বলেন মাছের তরকারিটা অতখানি পড়ে থাকলে চলবে না, আর একটু খেতে হবে। বিজয় বলে, তোমার মাসিমাকে বলো গে, বাবাকে রাক্ষস ভাবা তার অন্যায়। কুমার ফিরিয়া আসিয়া বলে, মাছের তরকারি থাক, ও বোধ হয় ভালো হয়নি, কিন্তু কালকের মতো বাটিতে দুধ পড়ে থাকলে তিনি দুঃখ করবেন। বিজয় শুনিয়া বলিল, তোমার মাসি যেন কাল গামলার বদলে বাটিতে করেই দুধ দেন, তাহলে আর পড়ে থাকবে না। এমনি করিয়া এই 5টা দিন কাটিল। আজ সন্ধ্যার ট্রেনে তাহার যাত্রা করিবার সময়। চাকর জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত করিতেছে, আর ঘণ্টা কয়েক মাত্র দেরি। সন্তোষ আসিয়া আড়াল হইতে বলিল, মাসিমা খেতে ডাকছেন। এমন সময়? হ্যাঁ, বলিয়া সে সরিয়া পড়িল। বিজয় ভিতরে আসিয়া দেখিল যথারীতি বারান্দায় আসন পাতিয়া ঢাই করা হইয়াছে। মাসির গলা ধরিয়া কুমার ঝুলিতেছিল। তাহার হাত হইতে নিজেকে মুক্ত করিয়া অনুরাধা রান্নাঘরে গিয়া প্রবেশ করিল। আসনে বসিয়া বিজয় কহিল, এ কি ব্যাপার? ভিতর হইতে অনুরাধা বলিল, 2টি খিচুড়ি রেঁধে রেখেছি, খেতে বসুন। জবাব দিতে গিয়া আজ বিজয়কে গলাটা একটু পরিষ্কার করিয়া লইতে হইল। কহিল, অসময়ে কেন আবার কষ্ট করতে গেলেন? আর যদি করলেনই বা, খান কতক লুচি ভেজে দিলেই তো হতো। অনুরাধা কহিল, লুচি তো আপনি খান না। বাড়ি পৌঁছতে রাত্রি 2-3টে বাজবে। না খেয়ে উপোস করে গেলেই কি আমার কষ্ট কম হবে? কেবলই মনে পড়বে ছেলেটা না খেয়ে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। বিজয় নীরবে কিছুক্ষণ আহার করিয়া বলিল, বিনোদকে বলে গেলুম সে যেন আপনাকে দেখে, যে কটা দিন এ বাড়িতে আছেন যেন অসুবিধা কিছু না হয়। সে আবার কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিল, আর একটা কথা জানিয়ে যাই, যদি দেখা হয় গগনকে বলবেন আমি তাকে মাপ করেছি, কিন্তু এ গায়ে যেন সে আর না আসে, এলে কিন্তু ক্ষমা করব না। কখনো দেখা হলে তাকে জানাবক্ষণ। এই বলিয়া অনুরাধা ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, এদিকে মুশকিল হয়েছে কুমারকে নিয়ে। আজ সে কিছুতেই যেতে চাচ্ছে না, অথচ কেন যে চাচ্ছে না তাও বলে না। বিজয় কহিল, বলতে চায় না ও নিজেই জানে না বলে, অথচ মনে মনে বোঝে সেখানে গেলে ওর কষ্ট হবে। কষ্ট হবে কেন? সে বাড়ির নিয়মই। কিন্তু হলোই বা কষ্ট, এর মধ্যে দিয়েই ও তো এত বড় হলো। তাহলে গিয়ে কাজ নেই, থাক আমার কাছে। বিজয় সহাস্যে কহিল, তাতে আমার আপত্তি নেই, কিন্তু বড় জোর এই মাসটা।
তার বেশি তো থাকতে পারবে না, তাতে লাভ কি? উভয়েই মৌন হইয়া রহিল। অনুরাধা বলিল, ওর বিমাতা যিনি আসছেন, শুনেছি তিনি শিক্ষিতা মেয়ে। হ্যাঁ, তিনি বিএ পাশ করেছেন। কিন্তু বিএ পাস তো ওর জ্যাঠাইমাও করেছেন। নিশ্চয়ই করেছেন, কিন্তু বিএ পাশের কেতাবের মধ্যে দেওরপোকে যত্ন করার কথা লেখা নেই। সে পরীক্ষা তাকে দিতে হয়নি। কিন্তু রুগ্ন শ্বশুর শাশুড়ি, সে কথাও কি কেতাবে লেখে না? না, এ প্রস্তাব আরো হাস্যকর। অনুরাধা ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, এ বিধি আপনাদেরই থাক, কিন্তু যে বিধি সকলের সমান সে হচ্ছে এই যে ছেলের চেয়ে বিএ পাস বড় নয় এমন মেয়েকে ঘরে আনা অনুচিত। কিন্তু আনতে কাউকে তো হবেই। যে দলের আবহাওয়ার মধ্যে গিয়ে আমরা দাঁড়িয়েছি, সেখানে বিএ পাস নইলে মানও বাঁচে না, মনও বোঝে না, এবং বোধহয় ঘরও চলে না। বাপ মা মরা বোন পর্যন্ত গাছতলা শিকার করে নিতে চায়, এমন মেয়ে নিয়ে আমাদের বনবাস করা চলে, কিন্তু সমাজে বাস করা চলে না। অনুরাধার কণ্ঠস্বর পলকের জন্য তীক্ষ্ণ হইয়া উঠিল। না, সে হবে না। একজন নির্দয় বিমাতার হাতে তুলে দিতে ওকে আপনি পারেন না। বিজয় কহিল, সে ভয় নেই, কারণ তুলে দিলেও হাত থেকে আপনিই গড়িয়ে কুমার নিচে এসে পড়বে। কেবল এইটুকু আশ্বাস দিতে পারি, কুমারের বিমাতা এসে তাকে বিষ খাওয়াবার আয়োজনও করবেন না, চাবুক হাতে তাড়া করেও বেড়াবেন না, কারণ সে মার্জিত রুচিবিরুদ্ধ আচরণ। সুতরাং সেদিকে নির্ভয় থাকতে পারেন। অনুরাধা বলিল, আমি তার কথা ছেড়ে দিলুম, কিন্তু আপনি নিজে দেখবেন, কথা দিন, এই আমার মিনতি। বিজয় কহিল, কথা দিতে তো ইচ্ছে করে, কিন্তু আমার স্বভাবও আলাদা, অভ্যাসও আলাদা। আপনার আগ্রহ স্মরণ করে মাঝে মাঝে দেখবার চেষ্টা করব, কিন্তু যতটা আপনি চান তা পেরে উঠব বলে মনে হয় না। কিন্তু আমার খাওয়া শেষ হলো, এখন যাই, যাবার উদ্যোগ করি গে। বলিয়া সে উঠিয়া পড়িল। কহিল, রইল কুমার আপনার কাছে, ওকে ছাড়বার দিন এলে দেবেন বিনোদকে দিয়ে কলকাতায় পাঠিয়ে। প্রয়োজন হয় অসংকোচে সন্তোষকেও সঙ্গে দেবেন। প্রথমে এসে যে ব্যবহার করেছি ঠিক সেই আমার প্রকৃতি নয়, এ ভরসা আর একবার দিয়ে চললুম। আমার বাড়িতে কুমারের চেয়ে বেশি অনাদর সন্তোষের ঘটবে না। বাড়ির সম্মুখে ঘোড়ার গাড়ি দাঁড়াইয়া জিনিসপত্র বোঝাই দেওয়া হইয়াছে। বিজয় উঠিতে যাইতেছে, কুমার বলিল, বাবা, মাসিমা ডাকছেন একবার। সদর দরজার পাশে দাঁড়াইয়া অনুরাধা কহিল, প্রণাম করব বলে ডেকে পাঠালুম, আবার কবে যে করতে পাবো জানি না। এই বলিয়া গলায় আঁচল দিয়া দূর হইতে প্রণাম করিল। উঠিয়া দাঁড়াইয়া কুমারকে কোলের কাছে টানিয়া লইয়া বলিল, ঠাকুরমাকে ভাবতে বারণ করবেন, যে কটা দিন ছেলেটা আমার কাছে রইল অযত্ন হবে না। বিজয় হাসিয়া বলিল, বিশ্বাস করা কঠিন। কঠিন? কার কাছে? আপনার কাছেও নাকি? বলিয়া সেও হাসিয়া গিয়া দুজনের চোখাচোখি হইল। বিজয় স্পষ্ট দেখিতে পাইল তাহার চোখের পাতা দুটি জলে ভিজা। মুখ নামাইয়া বলিল, কুমারকে নিয়ে গিয়ে কিন্তু কষ্ট দেবেন না যেন। আর বলতে পাবো না বলেই বারবার বলে রাখছি, আপনাদের বাড়ির কথা মনে হলে ওকে পাঠাতে আমার ইচ্ছে হয় না। নাই বা পাঠালেন। প্রত্যুরে সে শুধু একটা নিঃশ্বাস চাপিয়া চুপ করিয়া রহিল। বিজয় বলিল, যাবার পূর্বে আপনার প্রতিশ্রুতির কথাটা আর একবার স্মরণ করিয়ে দিয়ে যাই। কথা দিয়েছেন, কখনো কিছু প্রয়োজন হলে চিঠি লিখে আমাকে জানাবেন। তা আমার মনে আছে, জানি গাঙ্গুলের মশাইয়ের কাছে ভিক্ষুকের মতো আমাকে চাইতে হবে, মনের সমস্ত ধিক্কার বিসর্জন দিয়েই চাইতে হবে। কিন্তু আপনার কাছে তা নয়, যা চাইব স্বচ্ছন্দে চাইব, কিন্তু মনে থাকে যেন। এই বলিয়া বিজয় যাইতে উদ্যত হইলে সে কহিল, তবে আপনিও একটা প্রতিশ্রুতি দিয়ে যান, বলুন প্রয়োজন হলে আমাকেও জানাবেন। জানাবার মতো আমার কি প্রয়োজন হবে অনুরাধা? তা কি করে জানব? আমার আর কিছু নেই, কিন্তু প্রয়োজন হলে প্রাণ দিয়ে সেবা করতেও তো পারবো। আপনাকে ওরা করতে দেবে কেন? আমাকে কেউ বাধা দিতে পারবে না।
এদিকে কুমার আসে নাই শুনিয়া মা আতঙ্কে শিহরিত হইয়া উঠিলেন। সে কি কথা রে, যার সঙ্গে ঝগড়া তার কাছে রেখে এলি ছেলেকে? বিজয় বলিল, যার সঙ্গে ঝগড়া সে গিয়ে পাতালে ঢুকেছে মা, তাকে খুঁজে বার করে কার সাধ্য? তোমার নাতি রইল তার মাসির কাছে, দিন কয়েক পরেই আসবে। হঠাৎ মাসি এলো কোত্থেকে রে? বিজয় বলিল, ভগবানের তৈরি সংসারে হঠাৎ কে যে কোথা থেকে এসে পৌঁছায় মা, কেউ বলতে পারে না। যে তোমার টাকা কড়ি নিয়ে ডুব মেরেছে, এ সেই গগন চাটুর্যের ছোট বোন। বাড়ি থেকে একেই তাড়াবো বলে লাঠিসোঁটা পাইক পেয়াদা নিয়ে রণসজ্জায় যাত্রা করেছিল, কিন্তু তোমার আপনার নাতিই করলে গোল। এমনি তার আঁচল চেপে ধরল যে দুজনকে একসঙ্গে না তাড়ালে তাড়ানোই চলে না। মা ব্যাপারটা আন্দাজ করিয়া জিজ্ঞাসা করিলেন, কুমার বুঝি তার খুব অনুগত হয়ে পড়েছে? মেয়েটা খুব যত্ন আত্তি করে বুঝি? বাছা যত্ন তো কখনো পায় না। এই বলিয়া তিনি নিজের অস্বাস্থ্য স্মরণ করিয়া নিঃশ্বাস ফেলিলেন। বিজয় বলিল, আমি ছিলুম বাড়ির বাইরে, বাড়ির ভেতরে কে কাকে কি যত্ন করত চোখে দেখিনি, কিন্তু আসবার সময় কুমার মাসিকে ছেড়ে কিছুতেই আসতে চাইলে না। মার তথাপি সন্দেহ ঘুচিল না। বলিলেন, ওরা পাড়া গায়ের মেয়ে বাবা, কত রকম জানে, সঙ্গে না এনে ভালো করিসনি বাবা। বিজয় বলিল, তুমি নিজে পাড়া গায়ের মেয়ে হয়ে পাড়া গায়ের বিরুদ্ধে তোমার এই নালিশ? শেষকালে তোমার বিশ্বাস গিয়ে পড়ল বুঝি শহরের মেয়ের উপর? শহরের মেয়ে, তাদের চরণে কোটি কোটি নমস্কার। এই বলিয়া মা দুই হাত এক করিয়া কপালে ঠেকাইলেন। বিজয় হাসিয়া ফেলিল। মা বলিল, হাসছিস কি রে? আমার দুঃখ কেবল আমি জানি, আর জানেন তিনি। বলিতে বলিতে তাহার চোখ ছলছল করিয়া আসিল। কহিলেন, আমরা যখনকার সে পাড়াগা কি আছে বাবা, দিনকাল সব বদলে গেছে। বিজয় বলিল, অনেক বদলেছে, কিন্তু যতদিন তোমরা বেঁচে আছো বোধ হয় তোমাদের পুণ্যেই এখনো কিছু বাকি আছে মা, একেবারে লোপ পায়নি। তারই একটুখানি এবারে দেখে এলুম, কিন্তু তোমাকে যে সে জিনিস দেখাবার জন্যেই এই দুঃখটাই মনে রইল। এই বলিয়া সে অফিসে বাহির হইয়া গেল। অফিসের কাজের তাড়াতেই ব্যস্ত হইয়া তাহাকে চলিয়া আসিয়া হইয়াছে। বিকালে অফিস হইতে ফিরিয়া বিজয় ও মহলে বৌদির সঙ্গে দেখা করিতে গেল। গিয়া দেখিল সেখানে বাঁধিয়াছে কুরুক্ষেত্র কাণ্ড। প্রসাধনের জিনিসপত্র ইতস্তত বিক্ষিপ্ত। দাদা ইজি চেয়ারে হাতলে বসিয়া প্রবল কণ্ঠে বলিতেছেন, কখনো না, যেতে হয় একলা যাও, এমন কুটুম্বেতে আমি দাঁড়িয়ে, ইত্যাদি। অকস্মাৎ বিজয়কে দেখিয়া প্রভা হাউমাউ করিয়া কাঁদিয়া ফেলিল। ঠাকুরপো, তারা যদি শীতাংশুর সঙ্গে অনিতার বিয়ে ঠিক করে, তাতে আমার কি দোষ বলো তো? আজ পাকা দেখা, উনি বলছেন যাবেন না, তার মানে আমাকেও যেতে দেবেন না। দাদা গর্জিয়া উঠিলেন, তুমি জানতে না বলতে চাও? আমাদের সঙ্গে এ জোচ্ছুরি চালাবার এতদিন কি দরকার ছিল? কথাটা সহসা ধরিতে না পারিয়া বিজয় হতবুদ্ধি হইল, কিন্তু বুঝিতেও বিলম্ব হইল না। কহিল, রসো রসো, হয়েছে কি বলো তো? অনিতার সঙ্গে শীতাংশু ঘোষালের বিয়ের সম্বন্ধ পাকা হয়েছে, আজই তার পাকা দেখা। দাদা হুঙ্কার ছাড়লেন, আর উনি বলতেছেন কিছুই জানতেন না। প্রভা কাঁদিয়া বলিল, আমি কি করতে পারি ঠাকুরপো? দাদা রয়েছেন, মা রয়েছেন, মেয়ে নিজে বড় হয়েছে, তারা যদি কথা ভাঙে আমার দোষ কি? দাদা বলিলেন, দোষ এই যে তারা ধাপ্পাবাজ, ভণ্ড, মিথ্যেবাদী। একদিকে কথা দিয়ে আর একদিকে গোপনে টোপ ফেলে বসেছিল, এখন লোকে মুখ টিপে হাসবে। আমি ক্লাবে পার্টিতে লজ্জায় মুখ দেখাতে পারবো না। প্রভা তেমনি কান্নার সুরে বলিতে লাগিল, এমন ধরে কি আর হয় না? তাতে তোমার লজ্জা কিসের? আমার লজ্জা সে তোমার বোন বলে, আমার শ্বশুর বাড়ির সবাই জোচ্ছর বলে, তাতে তোমারও একটা বড় অংশ আছে বলে। দাদার মুখের প্রতি চাহিয়া এবার বিজয় হাসিয়া ফেলিল।
কিন্তু তৎক্ষণাৎ হেঁট হইয়া প্রভার পায়ের ধুলা মাথায় লইয়া প্রসন্ন মুখে কহিল, বৌদি, দাদা যত গর্জনই করুক, আমি রাগ বা দুঃখ করবই না। বরঞ্চ সত্যি যদি এতে তোমার কোনো অংশ থাকে, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। মুখ ফিরিয়া বলিল, দাদা, রাগ করা তোমার সত্যিই বড় অন্যায়। এ ব্যাপারের কথা দেওয়ার কোনো অর্থই নেই যদি পরিবর্তনের সুযোগ থাকে। বিয়েটা তো ছেলে খেলা নয়। শীতাংশু ICS হয়ে ফিরেছে, সে একটা বড় দরের লোক। অনিতা দেখতে ভালো, বিয়ে পাশ হয়েছে, আর আমি এখানেও পাশ করিনি, বিলেতে 7-8 বছর কাটিয়ে একটা ডিগ্রি জোগাড় করতে পারিনি। সম্প্রতি কাঠের দোকানে কাঠ বিক্রি করে খাই। না আছে পদগৌরব, না আছে খেতাব। অনিতা কোন অন্যায় করেছে দাদা? দাদা সরসে কহিলেন, 100 বার অন্যায় করেছে। তুই বলতে চাস এতে তোর কোনো কষ্ট হয়নি? বিজয় কহিল, দাদা তুমি গুরুজন, মিথ্যে বলবো না। এই তোমার পা ছুঁয়ে বলছি, আমার এতটুকু দুঃখ নেই। নিজের পুণ্যে তো নয়, কার পুণ্যে ঘটলো জানি নে, কিন্তু মনে হচ্ছে যেন আমি বেঁচে গেলুম। বৌদি চলো, আমি তোমাকে নিয়ে যাই। দাদার ইচ্ছে হয় রাগ করে ঘরে বসে থাকুন, কিন্তু আমরা চলো, তোমার বোনের পাখা দেখায় পেট পুড়ে খেয়ে আসি গে। প্রভা তাহার মুখের প্রতি চাহিয়া বলিল, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ঠাকুরপো? না বৌদি, ঠাট্টা করি নে। আজ একান্ত মনে তোমার আশীর্বাদ প্রার্থনা করি। তোমার বরের ভাগ্য যেন এবার আমার মুখ তুলে চায়। কিন্তু আর দেরি করো না, তুমি কাপড় পরে নাও, আমিও অফিসের পোশাকটা ছেড়ে আসি গে। বলিয়া সে দ্রুত চলিয়া যাইতেছিল। দাদা বলিলেন, তোর নেমন্তন্ন তো নেই, তুই সেখানে যাবি কি করে? বিজয় থমকিয়া দাঁড়াইয়া বলিল, তা বটে, তারা হয়তো লজ্জা পাবে, কিন্তু বিনা আহ্বানে কোথাও যেতে আজ আমার সংকোচ নেই। ছুটে গিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, অনিতা, তুমি আমাকে ঠকাওনি। তোমার উপর আমার কোনো রাগ নেই, জ্বালাও নেই। প্রার্থনা করি তুমি সুখী হও। দাদা, আমার মিনতি রাখো, রাগ করে থেকো না, বৌদিদিকে নিয়ে যাও। অন্তত আমার হয়ে অনিতাকে আশীর্বাদ করে এসো তোমরা। দাদা ও বৌদি উভয় হতবুদ্ধির মতো তাহার প্রতি চাহিয়া রইল। সহসা উভয়েরই চোখে পড়িল বিজয়ের মুখের পরে বিদ্রুপের কোনো চিহ্ন নাই, ক্রোধের অভিমানের লেশমাত্র ছায়া কণ্ঠস্বরে পড়ে নাই। সত্যিই যেন কোনো সুনিশ্চিত বিপদের ফাঁস এড়াইয়া মন তাহার অকৃত্রিম পুলকে ভরিয়া গেছে। বোনের কাছে এ ইঙ্গিত উপভাগ্য নয়। অপমানের ধাক্কায় প্রভার অন্তরটা সহসা জ্বলিয়া গেল। কি যেন একটা বলিতে চাহিল, কিন্তু কণ্ঠ রুদ্ধ হইয়া রহিল। বিজয় বলিল, বৌদি, আমার সকল কথা বলবার আজও সময় আসেনি। কখনো আসবে কি না তাও জানি নে। যদি আসে কোনোদিন, সেদিন তুমি বলবে, ঠাকুরপো, তুমি সত্যিই ভাগ্যবান, তোমাকে আশীর্বাদ করি। আজকের এই গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটিকে একটি লাইক ও শেয়ার করে দাও। তোমাদের সহযোগিতায় আমাদের পরবর্তীতে আরও গল্প আনতে উৎসাহিত করবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও তোমাদের লেখা গল্প আমাদেরকে পাঠাতে পারো। গল্প পাঠানোর জন্য মেল আইডি আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো বন্ধুরা, পরবর্তী এপিসোডে আরও একটু সুন্দর গল্প নিয়ে চলে আসছি। ততক্ষণের মতো টাটা।